তোমরা যারা নিউ এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে আমি বলি, দেখো এএনএম জিএনএম 2024-এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এবার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর নেক্সট স্টেপ কী আছে? নেক্সট স্টেপ কিন্তু দেখো আছে কাউন্সিলিং প্রসেস। তো এই কাউন্সিলিং প্রসেসটা তোমরা কী করে করবে, কীভাবে কলেজ সাজাবে, যাদের র্যাঙ্ক দূরে তারা কী করে কলেজ সাজাবে, এভরিথিং সমস্ত কিছু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তার জন্য কী করতে হবে, এই যে দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, প্রত্যেকে যাও ভিডিওর কমেন্ট বক্সে, সেইখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে যে এএনএম জিএনএম 2024 কাউন্সিলিংয়ের জন্য আমাদের গ্রুপে যুক্ত হও। তো এইখানে এই গ্রুপটায় তোমরা লিঙ্ক পাবে, যুক্ত হয়ে যাবে। কেন যুক্ত হবে? কারণ বললাম যেহেতু তোমরা নিউ আছো, হয়তো আগে করোনি বা যারা যারা করেছো, তো তোমাদের সবার সুবিধার্থে কিন্তু আমরা এই গ্রুপটাই সমস্ত কিছু নোটিফিকেশান দেবো, সমস্ত কিছু আপডেট এই গ্রুপে দেবো। যে পিডিএফগুলো হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কী করে বানাবে, ডোমিসাইল সার্টিফিকেট কী করে বানাবে, এই পিডিএফগুলো সমস্ত কিছু এই গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো যারা যারা নতুন আছো ভিডিওটা দেখছো, প্রত্যেকেই কাউন্সিলিং হেল্পের জন্য এই গ্রুপে তোমরা প্রথমে যুক্ত হয়ে যাও, কারণ সবার আগে আমরা এই গ্রুপে কিন্তু নোটিফিকেশান প্রোভাইড করবো। আমাদের নিউ ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে নার্সিং বাংলা থেকে, যেটাতে তোমরা অলরেডি 300+ স্টুডেন্ট আমাদের লাস্ট 2021-22-23 অলরেডি সাফল্য পেয়েছে। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার্স তোমাদের পড়াবেন। ম্যাথে তোমাদের গাইড করে দেবেন বঙ্কিম স্যার, লাইফ সায়েন্স পড়াবেন পলাশ স্যার, রিনা তোমাদের জিকে করাবেন, রিজনিং করাবেন দেবুল্লা ম্যাম, ইংলিশ করাবে বিশ্বজিৎ স্যার। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার এটা তোমাদের গাইড করছে। দেখো স্ক্রিনে যে নাম্বারটা আছে দেওয়া, সেই নাম্বারে যোগাযোগ করে নাও যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো। খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট নাম্বার 1 হচ্ছে তোমাকে যে লিস্ট সাজাতে হবে কাউন্সিলিং প্রসেসের সময়, তোমাকে টপ কলেজ মানে টপ যেগুলো তোমাদের চয়েসের কলেজগুলো আছে সেগুলো তোমাদের প্রথমে দেবে। তারপর ধরো অনেকের এরকমও ইচ্ছা আছে যাদের বাড়ির কাছের কলেজ পছন্দ, তোমরা তাহলে বাড়ির কাছের কলেজকে প্রথমে দেবে। তারপর তোমাদের টপ যেগুলো কলেজ যেমন এনআরএস, আরজিগড়, এসএসকেএম, পিজি, সাগর দত্ত এরকম টপ লেভেলের কলেজগুলোকে রাখবে। তারপর কমা কলেজগুলোকে রাখবে। তো এরকম কিছু ব্যাপার আছে, আমি টোটালটা একটা ডিটেলস আলোচনা করছি। তোমাদের অনেক দূরে র্যাঙ্ক করলেও কিছু কিছু কলেজ আছে যেখানে ফি স্ট্রাকচারটা কিন্তু একটু বেশি আছে, বা কলেজে সেই কলেজে কিন্তু তোমাদের হোস্টেল মানে অ্যালাউ করে না, হোস্টেল দেয় না ফার্স্ট ইয়ারে। তো অনেকে কিন্তু তারা এইসব কলেজ চুজ করে না। তো যাদের র্যাঙ্ক দূরে তারা কিন্তু এই সুযোগটা নিতে পারো। ঠিক আছে, এবার কোন কোন কলেজে হোস্টেল অ্যাভেলেবিলিটি আছে সেগুলো কিন্তু অবশ্যই একটা ম্যাটার করে। তো চলো আমি তোমাদেরকে শেয়ার করব। এবার চলে আসছি এএনএম জিএনএম। এবার দেখো তোমাদের যারা যারা এএনএম কলেজ টার্গেট করছো, ঠিক আছে, এএনএম কলেজ যারা যারা টার্গেট করছো, তো তোমাদের প্রথমে কি করতে হবে, এএনএম যতগুলো কলেজ আছে সেই কলেজগুলোকে প্রথমে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এএনএমে 13টা কলেজ আছে, সেই 13টা কলেজকে তুমি পরপর সাজালে। তারপর যতগুলো সরকারি জিএনএম কলেজ আছে সেই জিএনএম কলেজগুলোকে তুমি পরপর করে কিন্তু সাজাতে থাকবে। ঠিক আছে, এবার নেক্সট দেখো এএনএম এবং যাদের ইচ্ছা আছে জিএনএম করার, তোমরা কিন্তু প্রথমে গভর্নমেন্ট জিএনএমের যে কলেজগুলো আছে সেই জিএনএমের কলেজগুলোকে অবশ্যই আগে রাখবে। এবার সেখানে সাজাবে কী করে সেটা অবশ্যই বলবো, যে বেস্ট কলেজগুলোকে আগে দিতে হবে। তারপর তোমার লোকেশানের একটা ম্যাটার আছে, তোমার বাড়ি থেকে দেখা গেলো কলেজটা অনেক দূরে, সেখানে হয়তো তুমি যেতে চাইছো না। তো তোমার বাড়ির কাছের যে কলেজ বা তোমার বাড়ির বা জেলার আশেপাশে, ধরো তোমার জেলা বাঁকুড়া, তো তোমার বাঁকুড়ার আশেপাশে যে কলেজ আছে বাঁকুড়া, বর্ধমান, সেগুলোকে তুমি আগে টার্গেট রাখতে পারো। বা তুমি এরকমও করতে পারো আরজিগড়, এনআরএস, এগুলো টপ লেভেলের যে কলেজ সেগুলোকেও আগে দিতে পারো। তো সেগুলো নিয়ে টোটালি ভিডিওটা একদম ডিটেলসে বলছি। এবার তারপর তোমার জিএনএমের সমস্ত কলেজ দেওয়ার পর তুমি তখন এএনএমের যতগুলো সরকারি কলেজ আছে তুমি দিয়ে দিতে পারো। কারণ যদি তুমি মানে টার্গেট থাকে একান্তই যে না আমি জিএনএমই করবো, এএনএম করবো না, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি এএনএম কলেজগুলোকে নাও দিতে পারো। ঠিক আছে, বাট আমি বলবো প্রথমে যারা যারা জিএনএম করতে চাইছো অবশ্যই জিএনএম সারির কলেজগুলোকে সব সাজাবে। তারপর এএনএমের যতগুলো কলেজ সেমভাবে সাজাবে। আর এএনএম যারা যারা করতে চাইছো তোমরা প্রথমে এএনএম সারির যে কলেজগুলো আছে সেগুলো সাজাবে। তারপর যতগুলো জিএনএম কলেজ আছে সেগুলো কিন্তু পরপর করে সাজিয়ে নেবে। এবার তোমাদেরকে আমি বলবো কিছু ট্রিক্স, যে ট্রিক্স ফলো করলে কিন্তু তোমাদের অনেক মানে বুঝতে সুবিধা হবে। ধরো আমি এখানে 4টা ব্যক্তিকে নিয়েছি, ধরো ABCD, 4জন তোমাদের বান্ধবী। ঠিক আছে, একজনের র্যাঙ্ক 2000, একজনের র্যাঙ্ক 2001, একজনের র্যাঙ্ক 2002, একজনের র্যাঙ্ক 3000। এটা একটা এক্সাম্পল তোমাদের আমি বোঝাচ্ছি। এক্সাম্পলটা আশা করছি খুব ভালো বুঝতে পারবে, একদম রিয়েল এক্সাম্পল দিয়ে বলছি। এবার ধরো তোমরা কাউন্সিলিং করবে, তার আগে তোমাকে তো চয়েস ফিলিং করতে হবে। তো ধরো যে 2000 র্যাঙ্ক করেছে তার ধরো আমি একটা চয়েস ফিলিংয়ের লিস্ট এরকম হয়তো সাজিয়েছি। ঠিক আছে, সে এইভাবে কিন্তু কলেজ সাজিয়েছে। তো সে কলেজগুলো কী কী দিয়েছে, প্রথমে এসএসকেএম দিয়েছে, তারপর আরজিগড় দিয়েছে, কেএমসি দিয়েছে, এনআরএস দিয়েছে, সাগর দত্ত, এমআর বাঙ্গুর, লেডি ডাফরিন, সোমনাথ, মালদা মেডিকেল কলেজ, এরকম পরপর কলেজ সাজিয়েছে। ঠিক আছে, এবার যে ছেলেটা বা যে মেয়েটা, আমি মেয়েটার কথাই বলছি কারণ ছেলের তো জিএনএম মানে তাই তো আলাদা কলেজ। এবার দেখো যেই মেয়েটা 2000 র্যাঙ্ক করেছে, ঠিক আছে, তার এটা
চয়েস, ঠিক আছে। এবার দেখা গেল সে কোনো একটা সরকারি কলেজে এনআরএস কলেজে চান্স পেয়ে গেল, তার ফার্স্ট লিস্টেই নাম উঠে গেছে, ঠিক আছে। এবার দেখো যে যে মেয়েটা 2001 স্কোর করেছে, ঠিক আছে। এবার দেখো কাউন্সিলিংয়ের ট্রিক্সটা বুঝবে। সে যদি দেখা গেল প্রথমে যে ধরো 2001 স্কোর করেছে, ঠিক আছে, সে দেখা গেল প্রথমেই দিয়ে দিল সোমনাথ কলেজ, বা তোমার ধরো লেডি ডাফরিন, প্রথমে তার প্রথমে ধরো লেডি ডাফরিন, সোমনাথ, তারপর এসএসকেএম এগুলো লিখছে। তো দেখো এই যে 2001 যে স্কোর করেছে, মানে যে র্যাঙ্ক করেছে, সে কিন্তু লেডি ডাফরিনে পেয়ে যাবে। কেন পেয়ে যাবে? কারণ দেখো যে 2000 র্যাঙ্ক করেছে তার টার্গেট লিস্টে কিন্তু আগে আছে এসএসকেএম, তারপর আরজি কর, এই করে করে তার চয়েসে কিন্তু লেডি ডাফরিন, সোমনাথ এগুলো পরে আছে। মানে সে এগুলো কলেজকে প্রায়োরিটিতে প্রথমে রাখেনি, শেষে রেখেছে। মানে আগে যদি সে এসএসকেএম আরজি কর পায় তাহলে যাবে, না হলে পরবর্তী কলেজগুলোকে সে মানে টার্গেট করছে। বাট দেখা গেল সে কিন্তু আরজি কর বা এনআরএসে পেয়ে গেছে, তাহলে নিশ্চয়ই যে 2001 র্যাঙ্ক করেছে সে এবার প্রথমে যদি লেডি ডাফরিন দেয় অবশ্যই পেয়ে যাবে, কেন সিট তো ভ্যাকেন্ট আছে। কারণ 2000 র্যাঙ্কে সে যদি এনআরএসে পেয়ে যায় তো অবশ্যই পরবর্তী কলেজগুলোতে সে পেয়েই যাবে, ঠিক আছে। বা এরকমও কেসটা হলো যে ধরো 2002 র্যাঙ্ক করেছে, ঠিক আছে, সেও এইভাবেই লিস্ট সাজিয়েছে এসএসকেএম, আরজি কর, ঠিক আছে, কেএমসি, এনআরএস। এবার দেখো যে 2002 র্যাঙ্ক করেছে সে কি কখনো 2000 যে র্যাঙ্ক করেছে, যে মেয়েটা এনআরএসে পেয়েছিল, এক্সাম্পল দিলাম, সে কি 2002 র্যাঙ্ক করে কখনো এই উপরের কলেজগুলোতে পাবে? কখনোই পাবে না। কেন পাবে না? কেন যে 2000 র্যাঙ্ক করেছে সে যদি এসএসকেএম, আরজি কর, কেএমসিতে না পায়, তো যে 2002 র্যাঙ্ক করেছে সে কখনোই এই কলেজগুলোই পাবে না। হয়তো সে তার এনআরএস তার পরবর্তী যে কলেজগুলো আছে সেগুলোতে পেতে পারে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। মানে দেখো পরিষ্কার কথায়, ধরো তোমরা 5টা বন্ধু লাইনে দাঁড়িয়ে আসো। এবার লাইনে তোমাদের ধরো একটা কোনো কম্পিটিশানে ধরো কোনো খাবার প্রতিযোগিতা চলছে, ঠিক আছে। এবার সেখানে 5 জন পরপর লাইনে দাঁড়িয়ে আছে। এবার যে লাইনে আগে দাঁড়িয়ে আছে তাকে তো আগে দেবে, আর যে লাইনে একদম শেষে দাঁড়িয়ে আছে বা মানে পরে পরে দাঁড়িয়ে আছে তাদেরকে পরে দেবে। আগে প্রথম যারা এসছে তাদেরকে দেবে, অর্থাৎ প্রথম র্যাঙ্কের যে স্টুডেন্ট যারা ভালো র্যাঙ্ক করেছে তাদেরকে কিন্তু ভালো কলেজগুলো আগে দেবে। তারপর যারা মানে যারা ধরো যেমন 3000 যে র্যাঙ্ক করেছে সে যদি প্রথমেই চাই যে এসএসকেএম, কখনোই পাবে না। কারণ এসএসকেএম তার আগের যে র্যাঙ্কার তারা কিন্তু এসএসকেএম পেয়ে গেছে, ঠিক আছে, আরজি কর পেয়ে গেছে। এবার সে কী করতে পারে? সে দেখা গেল কোনো বাড়ি থেকে দূরের কোনো কলেজগুলোকে সে আগে দিল। তার বাড়ি কলকাতা, সে দেখা গেল মালদার কলেজ বা কোনো জলপাইগুড়ি, সে দূরের কলেজগুলোকে দিচ্ছে। তখন কিন্তু তার পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই আছে বা থাকবে। এবার দেখো তো তুমি এরকম 1, 2, 3, 4 করে ধরো তুমি 6 নাম্বার এমআর বাঙ্গুরে তুমি গভর্নমেন্টে চান্স পেয়েছো। এটা তোমার ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট হয়েছে, তুমি এই কলেজটায় সিলেক্ট হয়েছো। কিন্তু তোমার ইচ্ছা যে না আমার এমআর বাঙ্গুর ইচ্ছা না, তোমার বাড়ি এসএসকেএম, তুমি এসএসকেএম কলেজটা চাইছো, ঠিক আছে। তাহলে তোমাকে কী করতে হবে? তুমি আপগ্রেডেশন, তোমাকে সেই কলেজে যেতে হবে, সেই ইনস্টিটিউশনে গিয়ে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে এবং তোমাকে একটা ইএস আপগ্রেডেশনের ফর্ম জমা দিতে হবে। আমি আপগ্রেডেশন করতে চাইছি, অর্থাৎ তোমার যে কলেজে সিলেক্ট হয়েছো তুমি সেই কলেজ চাইছো না, তুমি তার উপরের কলেজ, ধরো উপরের কি আছে, উপরের যে কলেজগুলো ধরো সাগর দত্ত আছে, এনআরএস আছে, কেএমসি আছে, এই কলেজগুলো চাইছো। এবার তার কিছুদিন 5-6 দিন পর সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের লিস্ট বেরোবে। সেখানে দুটো কেস হতে পারে। একটা কেস নো চেঞ্জ মানে দেখা গেল তুমি যে এমআর বাঙ্গুরে পেয়েছো, সেকেন্ড কাউন্সিলিংয়ে এমআর বাঙ্গুরেই তোমার নাম উঠেছে, এটা একটা হতে পারে। আর একটা কী হতে পারে, দেখা গেল সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমার এটা চেঞ্জেস হয়ে গেল, তোমার নাম ছিল এমআর বাঙ্গুরে, সেখান থেকে তুমি পেয়ে গেছো কলকাতা মেডিকেল কলেজ, আপগ্রেডেশন হয়ে তুমি উপরের কলেজে পেয়ে গেছো। এই হচ্ছে আপগ্রেডেশন। আর তুমি যদি ভাবো যে না আমি সাপোজ এনআরএস কলেজে পেয়েছি, ভালো করে এক্সাম্পলটা বুঝবে। ধরো তুমি সাপোজ এনআরএস মেডিকেল কলেজে পেয়েছো, হ্যাঁ, এবার তোমার ইচ্ছা যে না আমি এনআরএস মেডিকেল কলেজেই পড়ব, আমি আপগ্রেডেশন করতে চাইছি না, তাহলে তোমার সেক্ষেত্রে নো আপগ্রেডেশনের ফর্মটা তোমাকে সেই ইনস্টিটিউশনে গিয়ে জমা দিতে হবে, ঠিক আছে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। অথবা কেসটা এরকমও হতে পারে, তুমি দেখা গেলো তোমার চয়েসের প্রথম চয়েসটাই পেয়ে গেছো, তো তোমার 1 নাম্বার চয়েসের উপরে তো আর কোনো চয়েস হচ্ছে না। 1 নাম্বার চয়েসটাই কি ফাইনাল চয়েস, মানে তার উপরে আপগ্রেডেশন মানে কি, আপ মানে উপরে ওঠা, তো আপ তো আর উপরে উঠবে না। তো সেই ক্ষেত্রে তোমাকে এই এসএসকেএম কলেজেই কিন্তু ভর্তি হতে হবে। এটা কার কেসে হবে? যারা একদম প্রথম যে কলেজটা দেবে এবং সেই কলেজে যদি পেয়ে যায়, সেই তাদের ক্ষেত্রে কিন্তু এই কেসটা হবে, তাদেরকে সেই কলেজটাতেই
1 নম্বর কলেজটাতেই কিন্তু ভর্তি হতে হবে, এটা মাথায় রেখো। এবার দেখো এখানে দুটো ক্যাটাগরির স্টুডেন্টকে পাবো, একটা হচ্ছে গুড র্যাঙ্ক আর একটা হচ্ছে ব্যাড র্যাঙ্ক, মানে অ্যাভারেজ র্যাঙ্ক। ব্যাড র্যাঙ্ক নয়, ব্যাড র্যাঙ্ক তাদেরকে বলে যারা হয়তো 5-10 পাচ্ছে তাদেরকে ব্যাড র্যাঙ্ক, বাট যেটাকে বলবো অ্যাভারেজ র্যাঙ্ক। আর একটা হচ্ছে গুড র্যাঙ্ক। তো গুড র্যাঙ্ক কাদেরকে বলবো, যাদের স্কোর 50+ তাদেরকে আমি করেছি 50+কে গুড র্যাঙ্কের ক্যাটাগরিতে, আর যাদের বিলো 50দেরকে আমি করেছি কিন্তু অ্যাভারেজ র্যাঙ্কের ক্যাটাগরিতে। এবার যাদের দেখো গুড র্যাঙ্ক আছে, তো তোমরা তো অবশ্যই কেউ যদি 65 পাও, 70 পাও, 75 পাও, 85 পাও বা তারও বেশি পাও, তো তোমাদের তো আর চিন্তা নেই, তোমাদের তো কোনো টেনশন নেই, তোমরা তোমাদের পছন্দ মতো কলেজ তো পেয়েই যাচ্ছ, চয়েস এনি টপ র্যাঙ্ক। এবার তুমি যখন কাউন্সিলিংয়ে যাবে অবশ্যই টপ কলকাতার যে টপ কলেজগুলো আছে বা তুমি তোমার বাড়ির কোনো কলেজ চাইছো সেগুলো কলেজকে আগে দেবে, তোমার প্রায়োরিটি অনুযায়ী সেই কলেজগুলো তুমি কিন্তু অবশ্যই পেয়ে যাবে। সেই ক্ষেত্রে যেহেতু তোমার র্যাঙ্ক ভালো, তুমি কিন্তু হোস্টেলের সুবিধাও পাবে। এবং মাথায় রেখো সরকারি কলেজে 3 বছরে পড়তে 432 টাকা খরচ হয়, মাত্র 432 টাকা 3 বছরে কিন্তু খরচ সরকারি কলেজে, ঠিক আছে। এবার দেখো এই 50+ যারা স্কোর করছো অনেকেই তাদের মধ্যে কিন্তু SC/ST ক্যাটাগরি আছো, তারাও কিন্তু ভালো ভালো কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো বিলো 50, এবার বিলো 50তেও অনেকে কিন্তু সরকারিতে পেয়েছে, এমন না যে পায়নি, না অবশ্যই পেয়েছে। তার জন্য আমার এই ট্রিক্সটা যদি তুমি ফলো করো, একদম মন দিয়ে দেখো, তাহলে কিন্তু তুমিও স্কোরটা কম স্কোর করে সরকারিতে চান্স পেয়ে যাবে। এবার দেখো যারা যারা ভালো স্কোর করেছে, ঠিক আছে, তারা তো এমন কলেজ চয়েস করবে যেই কলেজে হোস্টেল আছে। হোস্টেল থাকলে তো তাদের হোস্টেলের খরচটাও লাগছে না, কারণ হোস্টেলের খরচ সরকার থেকে বের হচ্ছে। আর হোস্টেল যদি না থাকে তাহলে তোমার কিন্তু প্রতি মাসে একটা হোস্টেলের এক্সট্রা করে খরচ লাগছে। এবার দেখো যাদের র্যাঙ্ক ভালো তারা কিন্তু যেই সব কলেজে হোস্টেল নাই সেই সব কলেজে কিন্তু তারা ভর্তি হবে না, পাতি কথায়। এবার যাদের র্যাঙ্কটা একটু দূরে, আমি তাদেরকে সাজেস্ট করবো তোমরা যেই সব কলেজে হোস্টেল নাই সেগুলো আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, সেই কলেজগুলো তোমরা আগে দেবে। কেন? কারণ যেসব কলেজে হোস্টেল নেই, যারা ভালো র্যাঙ্ক করছে তারা তো ওই কলেজে যাবে না, ঠিক আছে, যাবে না, না যাবে অবশ্যই, বাট তারা প্রায়োরিটিতে প্রথমে কিন্তু ওই কলেজগুলোকে দেবে না। কিন্তু যাদের র্যাঙ্ক দূরে, তোমরা যেই কলেজগুলোতে হোস্টেল নেই সেই কলেজগুলোকে আগে সিলেক্ট করবে, ঠিক আছে। আরও দুটো আমি কলেজ বলে দিচ্ছি, এইটা কিন্তু অনেকেই জানে না। যেমন বার্নপুর, এটা কিন্তু একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কলেজ, ঠিক আছে, যেটা গভর্নমেন্ট আন্ডারটেকিং মানে আধা গভর্নমেন্ট আধা প্রাইভেট। তো যার ফিজ হচ্ছে 3 বছরে তোমার কত টাকা লাগছে আমি বলে দিচ্ছি, 76,500 টাকা, আর ওদিকে তোমার 3800, টোটাল 80,300 টাকা খরচা হবে 3 বছরে। এইবার বার্নপুর কলেজটা কিন্তু গভর্নমেন্ট স্পন্সার কলেজ, আবারও বলছি গভর্নমেন্ট স্পন্সার, এটা কিন্তু কোনো প্রাইভেট কলেজ নয় যেটা গভর্নমেন্ট স্পন্সার করছে, ঠিক আছে। এবার দেখো যাদের র্যাঙ্ক দূরে, যারা ভালো র্যাঙ্ক করেছে তারা কখনোই বার্নপুর কলেজ সিলেক্ট করবে না, কারণ দেখো তারা তো অবশ্যই তাদের 432 টাকার মধ্যে এত কম খরচের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কোর্স। আর যাদের র্যাঙ্ক দূরে তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা বার্নপুর কলেজটা সিলেক্ট করবে, যেটা আসানসোলে আছে, ঠিক আছে। আর দেখো আরেকটা কথা তোমাদের বলি, যে কাল্লা যে কলেজটা আছে সেই কলেজটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, ঠিক আছে। যেই কলেজে কোর্স ফিস কত, মাত্র 76,000 টাকা 3 বছরে। এবার তোমাকে আমি একটা কথা বোঝাই, যাদের সরকারিতে ভালো ভালো র্যাঙ্ক করেছে তারা তো এই বার্নপুর আর কাল্লা কলেজে আসবে না, তারা তো এই কলেজ দেবেই না, কারণ তারা তো এত টাকা খরচাই করতে যাবে না, ঠিক আছে। এবার যাদের র্যাঙ্ক একটু দূরে আছে, তোমরা কিন্তু অনেক দূরে, আগেরবার বার্নপুর কাল্লাতে 15,000 20,000 র্যাঙ্কেও কিন্তু সরকারিতে পেয়ে গেছে। এবার আমি বলবো যে বার্নপুর কাল্লা এগুলো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, ঠিক আছে, বা বার্নপুরটা ESI কলেজ, এই কলেজগুলোকে তোমরা তোমাদের চয়েস লিস্টে অবশ্যই প্রথম দিকে দেবে, কারণ এই কলেজগুলো অনেকে ভালো ভালো যারা র্যাঙ্কার তারা কিন্তু দেবে না। এবার তোমাকে আমি একটা পাতি হিসাব ধরি, তুমি যদি আজ সরকারিতে না পাও, তুমি যদি প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হও, তোমার তো 4 থেকে 5 লাখ টাকা খরচা হবে। কত টাকা? 4 থেকে 5 লাখ টাকা খরচা হবে। সেই জায়গায় তোমার 3 বছরে, 1 বছরে না কিন্তু 3 বছরে 76,000 টাকা বা 80,000 টাকা যদি তুমি খরচা করো, তো সেক্ষেত্রে 4 লাখ টাকা খরচা করা বেশি ভালো না 76,000 বা 80,000 টাকা খরচা করা বেশি? অবশ্যই 76,000 টাকা খুব একটা বড় অ্যামাউন্ট না, যেটা 3 বছরে কিন্তু খরচা হচ্ছে। আর তাছাড়াও একটা প্লাস পয়েন্ট কি, এই কলেজগুলো কিন্তু টোটাল প্রাইভেট কলেজ নয়, এগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ। অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজেরও কিন্তু একটা ভ্যালুয়েশন আছে, ঠিক আছে। এবার প্রাইভেট কলেজে 4 লাখ টাকা দিয়ে পড়ার থেকে 76,000 টাকা বা 80,000 টাকা এইসব কলেজে পড়া 1000 গুণে বেটার, ঠিক আছে। এইটা কিন্তু তোমরা মাথায় রেখো। আর একটা জিনিস